আসসালামু আলাইকুম। জব শিখা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশ বিষয়গুলির একটি গুরুত্বপূর্ণ টপিক পড়ব আজকে, যে টপিক থেকে প্রতি বছরই কোনো না কোনো কোশ্চেন এসেই থাকে। সেই টপিকটি হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পদ। তো শুরু করা যাক আজকের পড়াশোনা। প্রথম যে কোশ্চেনটি আছে, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। বাংলাদেশের শতকরা কতজন লোক কৃষিকাজ করে? 45.33%। বাংলাদেশের মাথাপিছু আবাদি জমির পরিমাণ 0.15 একর। যে জমি চাষ করে কেবল উৎপাদনের খরচ তুলতে পারে ওই জমিকে কি বলে? প্রান্তিক জমি। অর্থাৎ যে জমি চাষের পরে ওই জমি থেকে কোনো ধরনের লাভ হয় না, শুধুমাত্র যে চাষাবাদ খরচ সেটা উঠে আসে, সেটাই হচ্ছে প্রান্তিক জমি। বিএডিসি এর কাজ কৃষিজ উন্নয়ন। বিএডিসি এর পূর্ণরূপ বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। ডিএই বাংলাদেশ সরকারের কি বিষয়ক সংস্থা? ডিএই বাংলাদেশ সরকারের কৃষি বিষয়ক সংস্থা। এর ফুল মিনিং হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন। ডিএইর মূল কাজগুলো যদি আমরা একটু খেয়াল করি, যে কৃষি প্রযুক্তি এবং তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেওয়া, ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা, আধুনিক কৃষি পদ্ধতির প্রসার এবং কৃষকদের প্রশিক্ষণ দেওয়া, পরিবেশ বান্ধব কৃষি ও টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ফসলের রোগবালাই প্রতিরোধে পরামর্শ প্রদান করা। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি ঈশ্বরদীতে অবস্থিত। আমরা আরও কিছু গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে যদি এখন পড়ে ফেলি, ফসল গবেষণা ইনস্টিটিউট এবং উপকেন্দ্রসমূহ। প্রথম যেটি আছে, মশলা গবেষণা ইনস্টিটিউট শিবগঞ্জ বগুড়া, ডাল গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী, কন্দাল ফসল গবেষণা ইনস্টিটিউট শেষগাতি বগুড়া, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা বাড়ি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট জয়দেবপুরে, সাইট্রাস গবেষণা ইনস্টিটিউট জয়ন্তপুর সিলেট, ফল গবেষণা কেন্দ্র বিনোদপুর রাজশাহী, লাখা গবেষণা কেন্দ্র কল্যাণপুর চাঁপাইনবাবগঞ্জ, পাট গবেষণা কেন্দ্র ঢাকার শেরেবাংলা নগর, চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গল, ইক্ষু গবেষণা কেন্দ্র ঈশ্বরদী, মশলা গবেষণা কেন্দ্র বগুড়া এবং আম গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিংয়ের ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদীতে। চা গবেষণা কেন্দ্র অবস্থিত শ্রীমঙ্গলে। চা জাদুঘর শ্রীমঙ্গল চা জাদুঘর হচ্ছে বাংলাদেশের 150 বছরের পুরনো চা শিল্পের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক একটি স্থাপিত জাদুঘর। মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলার টি রিসোর্টের 4টি কক্ষ নিয়ে এই জাদুঘরটি স্থাপন করা হয়েছে। বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত? এটি গাজীপুরে অবস্থিত। গজারি বৃক্ষের আধিক্যের কারণে অনেকের কাছে এটি ভাওয়ালের গজারি গড় হিসাবেও পরিচিত। তাহলে বর্তমানে বৃহত্তম কৃষি উদ্যান গাজীপুরের অপর নাম কি? ভাওয়ালের গজারির গড়। বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি হয় 1919 সালে। রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় কৃষি উন্নয়নের জন্য। বাংলাদেশের যে দেশের কাছে কৃষি জমি ইজারা চেয়েছে? সেনেগালের কাছে। কৃষির রবি মৌসুম কোনটি? কার্তিক এবং ফাল্গুন। রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্যকে। কোনটি রবি ফসল নয়? কচু। কচু হচ্ছে খরিফ ফসল। নিচের কোনটি জৈব সার নয়? ইউরিয়া সার। ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস। আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল কি? প্রাকৃতিক গ্যাস। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন খাদ্য উপাদানটি লাভ করে? নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? ইউরিয়া। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? 44 থেকে 46%। ইউরিয়া সারের প্রধান কাজ গাছকে সবুজ এবং সতেজ রাখা। জমিতে সার হিসেবে নিম্নের কোন পদার্থটি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম সালফেট।
ট্রিপল সুপার ফসফেট হলো এক জাতীয় সার। কোন মৌল গাছ সরবরাহের জন্য মাটিতে মিউরেট অফ পটাশ দেওয়া হয়? পটাশিয়াম। নিম্নোক্ত কোনটি অম্লধর্মী সার? ইউরিয়া, অ্যামোনিয়াম ফসফেট এবং অ্যামোনিয়াম নাইট্রেট। অম্লধর্মী বলতে বোঝায় এটি হচ্ছে মাটির যদি ক্ষারতা বৃদ্ধি পায় তবে সেই ক্ষারতা কমিয়ে দিয়ে লবণ পানি উৎপন্ন করে, তাই এটি কিছুটা অম্লধর্মী। অ্যাসিড বা অম্ল বা মাটি কেমন? এটি হচ্ছে অনুর্বর। কৃষি জমিতে কিসের জন্য চুন ব্যবহার করা হয়? মাটির অম্লতা হ্রাস করার জন্য। আচ্ছা, মাটি অম্ল নাকি ক্ষার এটা কিভাবে বুঝবো? যে অম্ল নাকি ক্ষারধর্মী তা পিএইচ দ্বারা পরিমাপ করা যায়। মাটির পিএইচ 7 হলে তা নিরপেক্ষ। পিএইচ 7 থেকে যত কমতে থাকে তার অম্লত্ব তত বৃদ্ধি পেতে থাকে এবং 9 থেকে বেশি হলে তার ক্ষারত্ব বৃদ্ধি পেতে থাকে। 7 থেকে হবে, এখানে সম্ভবত প্রিন্টিং মিস্টেক আছে, 7 থেকে যত বেশি হবে তখন তার ক্ষারত্ব বৃদ্ধি পেতে থাকে। অম্লত্ব বেড়ে গেলে তাতে চুন প্রয়োগ করে সেই অম্লত্ব প্রশমন করা হয় বা কমানো হয়। কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয়? বরিশাল জেলাকে শস্য ভাণ্ডার বলা হয়। মূল্য পরিমাপে বাংলাদেশের কোন কৃষি পণ্য সবচেয়ে বেশি উৎপাদিত হয়? ধান। বর্তমানে বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনের তৃতীয়, সবজি উৎপাদনের তৃতীয়, আম উৎপাদনে সপ্তম, আলু উৎপাদনে সপ্তম এবং পেয়ারা উৎপাদনে অষ্টম। বাংলাদেশে ধান চাষ করা হয় মোট আবাদি জমির পরিমাণ 70%, আর মোট আবাদযোগ্য জমির পরিমাণ 88.29 লক্ষ হেক্টর। বাংলাদেশে ধান উৎপাদনের পরিমাণ কত বছরে কত? 3.5 মেট্রিক টন। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ থেকে পৌষ মাসে। বাংলাদেশ কৃষি দিবস 1 অগ্রহায়ণ। জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয়? 15 নভেম্বর। কাটারিভোগ চাল উৎপাদনের জন্য বিখ্যাত জায়গা দিনাজপুর। পাওয়ার থ্রেসার কি? ধান মাড়াইয়ের মেশিন। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চাল কল রয়েছে? নওগাঁ জেলায়। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইডি কোথায় অবস্থিত? ম্যানিলা। সর্বপ্রথম কে উপসি ধান এদেশে চালু হয়? এখনও তা বর্তমান রয়েছে, তা হলো ইডি 8। সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? উন্নত জাতের গমের নাম। আমরা আরও কিছু উন্নত জাতের গমের নামে পড়ে ফেলি: কাঞ্চন, আকবর, অগ্রহায়ণী এবং প্রতিভা। অন্যদিকে বর্ণালী এবং শুভ্রা উন্নত জাতের ভুট্টা, বিরি 82, বিরি 83 এবং বিরি ধান 84, 85, বিরি ধান 86 এগুলো হচ্ছে উন্নত জাতের ধানের নাম। পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত উন্নত জাতের গম। উন্নত জাতের গমের নামগুলো একটু খেয়াল করে যদি বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর, আনন্দ, কাঞ্চন এবং শতাব্দী। আলুর উন্নত জাতের নাম ডায়মন্ড, কার্ডিনাল, কুফরি ও সুন্দরী। কলার উন্নত জাত অগ্নিশ্বর, মোহনবাসী, কানাইবাসী, সিঙ্গাপুরি, বীরজবা। ভুট্টার উন্নত জাত বর্ণালী ও শুভ্র, উত্তরণ। উন্নত জাতের ধানের নাম ইরাটম, মুক্তা, আশা, মালা, ময়না, ইরি প্রভৃতি। সোনার বাংলা 1, নারিকা 1, আলোক 6210। তুলার উন্নত জাত রূপালী ও ডেলফোর্স। টমেটোর উন্নত জাত বাহার, মানিক, রতন, মিন্টু, ঝুমকা, সিন্দুর এবং হচ্ছে শ্রাবণী। এখানে সিন্দুরি হচ্ছে আলু, কিন্তু সিন্দুর কিন্তু টমেটো। আমের উন্নত জাত মোহনভোগ, মহানন্দা, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, আম্রপালি এবং ক্ষীরসাপাতি। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জাতের কলা চাষ হচ্ছে, নিচের কোনটি তাদের একটি? অগ্নিশ্বর, মোহনবাসী এগুলো কলার জাত। বর্ণালী এবং শুভ্রা, বলাকা, দোয়েল এগুলো হচ্ছে ভুট্টার উন্নত জাত। নদী ছাড়া মহানন্দা কি? নদী ছাড়া মহানন্দা একটি আমের জাত। আমের এমন কয়েকটি গুরুত্বপূর্ণ জাতের নাম হচ্ছে ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, ক্ষীরসাপাত, অরুণা, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রি দানা, নীলাম্বরী, কালীভোগ,
কাঁচা মিঠা, আলফানসো, বারোমাসি, তোতাপুরি, কারাবাও, সাউ, গোপাল খাস, কেন্টো, সূর্যপুরি, পাহুতান, ত্রিফলা, হাড়িভাঙ্গা, ছাতাপড়া, গৈঠলি, লখনা, আদাইরা, কলাবতী এবং রূপালী। তরমুজের কিছু উন্নত জাত হচ্ছে ভিক্টর, সুপান, ওশেন সুগার, বঙ্গলিঙ্ক, গ্রিন ড্রাগন, সুগার এম্পেরর, ভিক্টোরি, MSC বাংলালিঙ্ক। বাঁধাকপির উন্নত জাতের মধ্যে রয়েছে বাড়ি বাঁধাকপি 1 বা প্রভাতী এবং বাড়ি বাঁধাকপি 2, যেটি অগ্রদূত নামে পরিচিত, চীনা বাঁধাকপি এবং ইস্পা বাঁধাকপি 1। এখান থেকে তরমুজের যে কয়েকটা নাম কিছুটা ব্যতিক্রম, এগুলো একটু বেশি আসে: গ্রিন ড্রাগন, বঙ্গলিঙ্ক, ভিক্টর, ওশেন সুগার। ড্রামহেড হচ্ছে উন্নত জাতের বাঁধাকপি। বাঁধাকপির আরও নাম আছে প্রভাতী। আলুর উন্নত জাত ডায়মন্ড, কার্ডিনাল, সুন্দরী। টমেটোর উন্নত জাত বাহার, মানিক, রতন, মিন্টু, ঝুমকা, শ্রাবণী। বেগুনের উন্নত জাত শুকতারা, তারাপুরি, ইউরা। কলার উন্নত জাত মোহনবাসী, কানাইভোগ, অগ্নিশ্বর, বিটজবা। এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। ম্যাক্সিমাম দেখা যায় কৃষিক্ষেত্রের যে হট টপিক যেগুলো, যে ইনস্টিটিউটগুলো কোথায়, কোন জেলায় কোন ফসলগুলো ভালো জন্মে, কিংবা কোনটি কোন ফসলের উন্নত জাতের নাম, এই 3টা টপিক থেকে বেশ কোশ্চেন আসে বাংলাদেশের কৃষি সম্পদ থেকে। এই জন্য আমি বারবার পড়তেছি, একই কোশ্চেনগুলো আসার পরে ব্যাখ্যাগুলো বারবার রিপিট করতেছি। মধুবালা নামটি কী জন্য বিখ্যাত? হলদে জাতের তরমুজের জন্য। তাহলে তরমুজের হলদে জাতের নাম কি? মধুবালা। এছাড়াও তরমুজের আরও জাত হলো অশোক, সুলতানা, মোহিনী, বিশাল ইত্যাদি। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? পাট। সোনালী আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে। বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম নিচের কোনটি আবিষ্কার করেন? পাটের জিন রহস্য। ছত্রাকের জিন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানীকে? মাকসুদুল আলম। মেস্তা এক জাতীয় পাটের নাম। রিবন রেটিং কি? পাট পচানোর পদ্ধতি। একটি কাঁচা পাটের গাইটের ওজন হয় 4.5 মণ। আর এক বেল সমান 182.25 কেজি। পাট থেকে তৈরি জুটন আবিষ্কার করে কে? মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। আর এই জুটন মূলত তুলা এবং পাটের সংমিশ্রণে এক ধরনের নতুন সুতা। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কোনটি? চা। সিলেটে প্রচুর চা জন্মাবার কারণ পাহাড় ও প্রচুর বৃষ্টি। কোন উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্ছনীয় নয়? চা। যারা চা বাগানে ঘুরতে গেছেন খেয়াল করে দেখবেন যে চা বাগানে অনেকগুলো বড় বড় গাছ থাকে। এগুলো মূলত হচ্ছে শেড ট্রি বা ছায়া গাছ বলা হয়। এই গাছগুলো চা বাগানে সরাসরি আলো আসতে বাধা দেয়। আর যেহেতু এখানে চা জন্মাবার জন্য প্রত্যক্ষ আলোর দরকার নেই বা সরাসরি তাপটাও চা বাগান সহ্য করতে পারে না, এই জন্য শেড ট্রি বা ছায়া বৃক্ষ এই চা বাগানের সঙ্গে সম্পর্কযুক্ত। ছায়া বৃক্ষ কোন বাগানের সাথে সম্পর্কযুক্ত? চা বাগান। বাংলাদেশের প্রথম চা চাষ আরম্ভ হয় 1840 সালে। বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনী সরাই। বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় মৌলভীবাজারে। বর্তমানে বাংলাদেশে চা বাগানের সংখ্যা কতটি? 167টি এবং মৌলভীবাজারে রয়েছে বর্তমানে 91টি। উত্তরবঙ্গে কোন জেলায় চা বাগান রয়েছে? পঞ্চগড়ে। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে পঞ্চগড়ে। সম্প্রতি কোন জেলায় চা চাষ হচ্ছে? পঞ্চগড়ে। বাংলাদেশের কোন জায়গাটি রাবার চাষের জন্য বিখ্যাত? রামু, কক্সবাজার। রামু উপজেলা কোন জেলায় অবস্থিত? কক্সবাজারে অবস্থিত। কোন জেলা তুলা চাষের জন্য উপযোগী? যশোর জেলা। ভুট্টা চাষের জন্য উপযোগী? রংপুর জেলা। পাট চাষের জন্য ফরিদপুর। রেশম চাষের জন্য রাজশাহী। তামাক চাষের জন্য কুষ্টিয়া জেলা। রূপালী ও ডেলফোর্স কি উন্নত জাতের তুলা। বাংলাদেশে রেশম উৎপন্ন হয় রাজশাহীতে। বাংলাদেশের রেশম গুটির চাষ সবচেয়ে বেশি কোথায় হচ্ছে? চাঁপাইনবাবগঞ্জে। আলুর একটি জাত ডায়মন্ড। এছাড়াও আলুর আরও কিছু জাত হচ্ছে কার্ডিনাল, অর্ডিনাল, পেন্ট্রোনেস, মুলটা, সুন্দরী, চমক, হীরা, গ্রানাল, ক্লিওপেট্রা এবং চিনেলা। বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু। এই খাদ্য গোল আলু আমাদের দেশে আনা হয়েছিল ইংল্যান্ডের হল্যান্ড থেকে।
সিলেটে পাহাড়িয়া অঞ্চলে আনারস চাষের ফলে মাটির অবস্থা কেমন হয়? স্তর ক্ষয় হয়ে যায় এবং অনুর্বর হয়ে যায়। বাংলাদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে চিংড়ি মাছের চাষ। আর এই চিংড়ি মাছের চাষ হয় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এবং চট্টগ্রাম অঞ্চলগুলো। চিংড়ি গবেষণা ইনস্টিটিউট অবস্থিত বাগেরহাটে। বাংলাদেশের প্রধান জলজ সম্পদ হচ্ছে পানি ও মাছ। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? ৮০-র দশক থেকে। নিচের কোনটি বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত চিংড়ি? বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহে। ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত, কিন্তু চিংড়ি গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে বাগেরহাটে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI এটি বাংলাদেশের প্রধান কৃষি গবেষণা প্রতিষ্ঠান, যা ধান ও অন্যান্য ফসলের একটি উন্নতজাত কৃষি প্রযুক্তি, কৃষি পরিবেশ এবং কৃষি কার্যালয় ইত্যাদির উপর গবেষণা করে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এটি বাংলাদেশের পরমাণু শক্তি নিয়ে বিকিরণ এবং বিজ্ঞানের গবেষণা, প্রশিক্ষণ, পরিচালনা, নিরাপত্তা নিশ্চিত করে থাকে। এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট অবস্থিত চট্টগ্রামে। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদীতে। বাংলাদেশে মৎস্য প্রজাতির গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিংহে। স্বাদুপানির মাছ গবেষণা ইনস্টিটিউটও অবস্থিত ময়মনসিংহে। তবে এর অধীনে 5টি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে: চাঁদপুর, খুলনা, বাগেরহাট, কক্সবাজার, ময়মনসিংহ। সামুদ্রিক মাছের জন্য মাছের গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কক্সবাজারে। নদী ও নদীর ইলিশ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত চাঁদপুরে। খুলনায় লোনাপানির মাছ গবেষণা ইনস্টিটিউট এবং বাগেরহাটে রয়েছে চিংড়ি গবেষণা ইনস্টিটিউট। তাহলে সামুদ্রিক মাছের গবেষণা ইনস্টিটিউট হচ্ছে কক্সবাজার, যেহেতু এটা সমুদ্রকূল উপকূলবর্তী, এবং আমরা জানি যে চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত, তাই ইলিশ এবং নদীর মাছ গবেষণা ইনস্টিটিউট চাঁদপুরে। খুলনার লোনাপানির অঞ্চল, তাই লোনাপানির চিংড়ি বাদেও অন্য সকল মাছের গবেষণা ইনস্টিটিউট খুলনায় অবস্থিত, তবে চিংড়ি চাষের জন্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত বাগেরহাটে। বাংলাদেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়? এটি স্থাপিত হয় বাগেরহাটে। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটার দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? 23 সেন্টিমিটার। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের দৈর্ঘ্যের কম মাছ মারা নিষেধ? 23 সেন্টিমিটার। গরুর গড় আয়ু কত বছর? 12 বছর। গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন? লর্ড লিনলিথগো। আচ্ছা, গবাদি পশু, আমি এভাবে মনে রাখছিলাম যে যার নামের শেষে লিনলিথগো শব্দটা আছে, তিনি গবাদি পশুর জাত উন্নয়নে ভূমিকা রাখে। বাংলাদেশের গবাদি পশুর প্রথম ভ্রূণ বদল করা হয় 5 মে 1995 সালে। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? সাভার, ঢাকা। প্রতিষ্ঠানটি ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলাধীন আশুলিয়া থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থিত। বাংলাদেশের মহিষ প্রজনন কেন্দ্র বাগেরহাটে অবস্থিত। তাহলে বাগেরহাটে দেখলাম দুইটা জিনিস আছে, একটা হচ্ছে চিংড়ি মাছ গবেষণা ইনস্টিটিউট আর একটা মহিষ প্রজনন কেন্দ্র। মহিষ প্রজনন কেন্দ্র রামপাল, বাগেরহাটে অবস্থিত। বাংলাদেশের গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত সাভার, ঢাকা। কুমির প্রজনন কেন্দ্র অবস্থিত করমজল পর্যটন এলাকা। হরিণ প্রজনন কেন্দ্র অবস্থিত চরকুকরি মুকরিতে। ছাগল প্রজনন কেন্দ্র চুয়াডাঙ্গায়। বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজলে অবস্থিত। দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ী মোহন হাট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? পাবনা। বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান রয়েছে? পাবনা এবং সিরাজগঞ্জে। কোন জাতের সাগর বাংলাদেশে বেশি পাওয়া যায়? ব্ল্যাক বেঙ্গল ছাগল। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। প্রাকৃতিক গ্যাসে মিথেন 80%, 80 থেকে 90%, ইথেন রয়েছে 13%, প্রোপেন 3%। এটা খুবই কম আসে। বাকি দুইটা, প্রথমটা একটু পড়লে হবে যে মিথেনের পরিমাণ 80 থেকে 90%। তবে বাংলাদেশে প্রাপ্ত যে মিথেন গ্যাস, তাতে
এই পরিমাণ 95 থেকে 99%। এলএনজি টার্মিনাল কোথায় অবস্থিত? মহেশখালীতে। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেন কী পরিমাণ রয়েছে? 80 থেকে 90 ভাগ। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা 29টি। আর প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে সিলেটের হরিপুরে। সর্বশেষ আবিষ্কৃত হয়েছিল ইলিশা 1 ভোলা জেলায়। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র। বাপেক্স নতুন প্রাকৃতিক গ্যাস রিজার্ভের সন্ধান পেয়েছে ভোলাতে। ভোলার ইলিশা ইউনিয়নে নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্সের ধারণা এই গ্যাস ক্ষেত্রটিতে 180 থেকে 200 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। সমুদ্র উপকূল এলাকায় মোট কয়টি গ্যাস ক্ষেত্র আছে? 2টি। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে সাঙ্গু ভ্যালি। বঙ্গোপসাগরের কোন অঞ্চলে গ্যাস আবিষ্কৃত হয়েছে? সাঙ্গুতে। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র পাওয়া যায় কোথায়? সিলেটের হরিপুরে। বাংলাদেশের প্রথম কত সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? 1955 সালে। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় তারই 2 বছর পরে 1957 সালে। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। তিতাস গ্যাস ক্ষেত্রটি ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত। তিতাস গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয় 1962 সালে। বিবিয়ানা গ্যাস ফিল্ড কোন জেলার অন্তর্গত? হবিগঞ্জ। বিবিয়ানা গ্যাস ফিল্ড কোথায় অবস্থিত? সিলেটে। কোনটি সিলেট বিভাগে অবস্থিত? ছাতক। কামতা গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? গাজীপুরে। বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি কোথায়? কুমিল্লায়। সেমুতাং গ্যাস ক্ষেত্রটি অবস্থিত খাগড়াছড়ি। শালদা নদী গ্যাস ক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়ায়। সুনেত্র গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? এটি নেত্রকোনায় এবং সুনামগঞ্জে অবস্থিত, এই জন্য দুটির নাম মিলায় সুনেত্র। গ্যাস সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? 26টি ব্লকে। এর মধ্যে অগভীর সমুদ্রে রয়েছে 11টি এবং গভীর সমুদ্রে রয়েছে 15টি। পিএসসি শব্দটি কিসের সাথে সম্পর্কিত? এটি গ্যাস অনুসন্ধানের সাথে সম্পর্কিত। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রে প্রথম অগ্নিকাণ্ড হয়? মাগুরছড়া। বাংলাদেশের মাগুরছড়া গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? কমলগঞ্জে। বাংলাদেশে প্রথম 1955 সালে সিলেটের হরিপুরে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় এবং 1957 সালে গ্যাস উত্তোলন শুরু হয়। এখনও পর্যন্ত 29টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে সর্বশেষ হচ্ছে ভোলা নর্থ 1। আর কিছু গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র সম্পর্কে যদি আমরা পড়ে ফেলি, কামতা অবস্থিত গাজীপুরে, বাখরাবাদ কুমিল্লাতে, বিবিয়ানা হবিগঞ্জে, তিতাস ও শালদা ব্রাহ্মণবাড়িয়ায়, কৈলাসটিলা ও বিয়ানীবাজার সিলেটে, সুন্দরপুর কোম্পানীগঞ্জ নোয়াখালীতে, সুনেত্র সুনামগঞ্জ ও নেত্রকোনায়, মাগুরছড়া কমলগঞ্জ মৌলভীবাজারে, সেমুতাং খাগড়াছড়ি এবং ছাতক সুনামগঞ্জে। ছাতক কোথায় অবস্থিত? সুনামগঞ্জে। মাগুরছড়া গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? মাগুরছড়া অবস্থিত মৌলভীবাজারে। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রে আগুন লেগে সর্বাপেক্ষা বেশি ক্ষতি হয়? টেংরাটিলা। সিলেটের হরিপুরে পাওয়া গেছে গ্যাস ও তেল উভয়টি। হরিপুর কেন বিখ্যাত? পেট্রোলিয়ামের জন্য। হরিপুরের তেলক্ষেত্র আবিষ্কৃত হয় 1986 সালে। বাংলাদেশে কিছুদিনের জন্য খনিজ তেল উৎপাদিত হয়েছিল কোথায়? হরিপুরে। বাংলাদেশের তেল গ্যাস আবিষ্কারের সর্বোচ্চ সাফল্য কোন সংস্থাটির? এটি বাপেক্সের। বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগার কোথায় অবস্থিত? চট্টগ্রামে। বাংলাদেশের তেল শোধনাগারের নাম কি? এটা ইস্টার্ন রিফাইনারি। ইউনোকল যে দেশের তেল কোম্পানি, এটি যুক্তরাষ্ট্রের। জয়পুরহাটের জামালগঞ্জের কোন খনিজটি পাওয়া গেছে? কয়লা খনিজ। বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। এই এলাকার উন্নত মানের হাই ভলাটাইল বিটুমিনাস কয়লার সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশে এখনও পর্যন্ত মোট 6টি কয়লার খনি রয়েছে। এর মধ্যে এই 6টি হচ্ছে জামালগঞ্জ, বড়পুকুরিয়া, খালাসপীর, দিঘিপাড়া, ফুলবাড়ি এবং
বিবি। বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি কোথায় অবস্থিত? এটি বড়পুকুরিয়ায় অবস্থিত। এটি আবিষ্কৃত হয় 1985 সালে। বড়পুকুরিয়া কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। বড়পুকুরিয়া গ্যাস কয়লা খনি আবিষ্কার হয় 1985 সালে। বড়পুকুরিয়া কয়লা খনির আয়তন কত? 6.68 বর্গ কিলোমিটার। বাংলাদেশের কোন অঞ্চলের খনিতে হীরক এবং স্বর্ণের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে? জয়পুরহাটের জামালগঞ্জে। দেশের প্রথম কয়লা শোধনাগার বিরামপুর হার্টকোক লিমিটেডের অবস্থান দিনাজপুরে। 2006 সালে ফুলবাড়ী কেন আলোচনায় এসেছিল? উন্মুক্ত কয়লা খনি নির্মাণের বিরুদ্ধে আন্দোলনের জন্য। বাংলাদেশে পিট কয়লা কোথায় পাওয়া যায়? সিলেটে। দিনাজপুর জেলার মধ্যপাড়া থেকে কি খনিজ উত্তোলন করা হয়? কঠিন শিলা। মধ্যপাড়া কঠিন শিলা খনি কোন জেলায় অবস্থিত? এটি দিনাজপুরে অবস্থিত। মধ্যপাড়া কঠিন শিলা এলাকার বিস্তার 1.44 বর্গ কিলোমিটার আর এটি পার্বতীপুর দিনাজপুর জেলায় অবস্থিত। বাংলাদেশের কোথায় চুনাপাথর মজুদ আছে? সেন্ট মার্টিনে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে বিজয়পুরে। বিজয়পুর কোন জেলায় অবস্থিত? এটি নেত্রকোনায় অবস্থিত। কাঁচবালির সর্বাধিক মজুদ আছে সিলেটে। বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালুর সন্ধান পাওয়া গিয়েছে? কক্সবাজার সমুদ্র সৈকতে। বাংলাদেশের কোথায় গন্ধকের সন্ধান পাওয়া গিয়েছে? কুতুবদিয়া। পিট কয়লার সন্ধান পাওয়া গিয়েছে সিলেটে। খনিজ তেলের সন্ধান পাওয়া গিয়েছে সিলেটের হরিপুরে, কয়লা জয়পুরহাট জেলার জামালগঞ্জে এবং কঠিন শিলা পাওয়া গিয়েছে রংপুরের বদরগঞ্জ। চীনামাটি পাওয়া গিয়েছে নেত্রকোনা জেলায়। সিলিকা বালি বা কাঁচবালি পাওয়া গিয়েছে সিলেটে। চুনাপাথর পাওয়া গিয়েছে সেন্ট মার্টিনে। তেজস্ক্রিয় বা খনিজ বালু পাওয়া গিয়েছে কক্সবাজারে। চুনাপাথর সেন্ট মার্টিন, তেজস্ক্রিয় বা খনিজ বালু কক্সবাজার এবং সিলিকা বা কাঁচবালু পাওয়া গিয়েছে সিলেট অঞ্চলে। রংপুর জেলার রানীপুকুর কোন খনিজ আবিষ্কৃত হয়েছে? তামা। পীরগঞ্জের খালাসপীরে কয়লা এবং মিঠাপুকুরের রানীপুকুরে তামার সন্ধান পাওয়া গিয়েছে। বাংলাদেশের কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায়? কুলাউড়া পাহাড়ে। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস। যে সংস্থা গ্রাম বাংলার বিদ্যুতায়নের দায়িত্বে সরাসরিভাবে নিয়োজিত? BREB, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় বিদ্যুতের প্রিপেইড মিটার আবিষ্কার করে? প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বিজয়ের আলো কি? বাজ মাউন্টেড। প্রথমবারের মতো দেশে বেসরকারি উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে কোথায়? বড়পুকুরিয়ায়। দিনাজপুরের বড়পুকুরিয়া কী জন্য বিখ্যাত? প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের জন্য। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি বড়পুকুরিয়ায়। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? বাগেরহাটে। দেশের প্রস্তাবিত সবচেয়ে বড় রেল সেতু কোনটি? বঙ্গবন্ধু রেলওয়ে সেতু। যে শক্তি দ্বারা মহেশখালী বিদ্যুৎ প্রকল্প পরিচালিত হবে? কয়লা দ্বারা। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই বা ড্যাম কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। নিচের কোনটির ওপর কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত? কর্ণফুলী নদীর ওপরে। আর এর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াটে উন্নীত করা হয়। এর প্রথমে উৎপাদন ক্ষমতা ছিল 80 মেগাওয়াট। বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে? কর্ণফুলী নদীতে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে? 1962 সালে। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি। আমরা এখানে কিছু উপত্যকা পড়ে ফেলি। বালিশা ভ্যালি অবস্থিত মৌলভীবাজারে, হালদা ভ্যালি খাগড়াছড়িতে, নাপিত ভ্যালি কক্সবাজার, সাঙ্গু ভ্যালি চট্টগ্রাম, মাইনীমুখী ভ্যালি রাঙামাটি কক্সবাজার। বালিশা ভ্যালি মৌলভীবাজার, হালদা ভ্যালি খাগড়াছড়ি, নাপিত ভ্যালি কক্সবাজার, সাঙ্গু ভ্যালি চট্টগ্রাম এবং মাইনীমুখী ভ্যালি রাঙামাটি জেলায় অবস্থিত। রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রূপপুর। বাংলাদেশের
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে? রাশিয়ার সাথে। বাংলাদেশের কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশ রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়? রূপপুর পাবনা। রূপপুর পাবনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত ক্ষমতা সম্পন্ন? একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 2.4 গিগাওয়াট। বাংলাদেশ আণবিক শক্তি সংস্থা BAEC এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ঢাকায়। এটি 1973 সালে প্রতিষ্ঠিত হয়। 1988 সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাখা হয়। বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়? নরসিংদীতে। প্রথমবারের মতো বাংলাদেশের কোথায় বায়ু বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে? ফেনীতে। গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? এটি ভৈরব নদীর তীরে অবস্থিত। আর এর অবস্থান খুলনার খালিশপুর থানায়। গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্রটি ভৈরব নদীর তীরে অবস্থিত। বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করেছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। এই বিদ্যুৎ কেন্দ্রটি একটি কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র এবং এর উৎপাদন ক্ষমতা রয়েছে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে। তবে কেন্দ্রটিতে ডিজেল ও গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের দুই ব্যবস্থাই রাখা হয়েছে। বিটাক কি? বিটাক হচ্ছে শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র। বাংলাদেশ সরকার শিল্প পার্ক স্থাপন করেছে উল্লেখিত কোন স্থানে? সিরাজগঞ্জে। দেশের উত্তরাঞ্চলের অর্থনীতি চাঙ্গা করতে বেশি শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সাতিয়ানতলী, পূর্ব মোহনপুর, বনবাড়িয়া, বেলটিলা গ্রামের মোরগ্রাম উপজেলায় স্থাপিত শিল্প পার্ক স্থাপনের জমির প্রয়োজন হবে 400 একর। এত লাগবে না, শুধুমাত্র বেসিক শিল্প পার্ক কোথায় অবস্থিত? এটি সিরাজগঞ্জে অবস্থিত। কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো? মুঘল আমলে। মুসলিম, মুঘল। কোনটি মুঘল বাদশাদের বিলাসের বস্তু ছিল? মসলিন। ইতিহাসখ্যাত মসলিন এর একটি ছোট টুকরো এখনও সংরক্ষিত আছে জাতীয় জাদুঘরে। খদ্দর শব্দ বাংলা ভাষায় এসেছে গুজরাট থেকে। খাদি কাপড়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি হাতের তৈরি। খাদি কাপড়ের হাতের তৈরি খাদি কাপড় মূলত মোটা এবং কারণ তুলোর গোলা নিয়ে নাটাইয়ের মাধ্যমে চরকা ঘুরিয়ে ঘুরিয়ে খাদি সুতা তৈরি করা হয়। যেহেতু এটা হাতে তৈরি করা হয় তাই এত বেশি সরু এবং মসৃণ হয় না, আর এটাই হচ্ছে খাদি কাপড়ের মূল বৈশিষ্ট্য। খাদি কাপড় যদিও মোটা তবুও কিন্তু এটা পরিধান করতে আরামদায়ক। ঢাকা শহরের কোন এলাকায় বেনারসি শাড়ি তৈরি করা হয়? মিরপুর এলাকায়। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বৃহত্তম বাজার কোন দেশ? যুক্তরাষ্ট্র। 2021 সালে অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন অন টেকনোলজির আয়োজক বাংলাদেশ। পাট কোন দেশের প্রধান শিল্প? বাংলাদেশের। বাংলাদেশের প্রধান 3টি পাট শিল্প কেন্দ্র কোথায় কি কি? নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং খুলনা। প্রাচ্যের ড্যান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জ। বাংলাদেশের সর্ববৃহৎ পাটকল বন্ধ করা হয় 30 জুন 2002 সালে। বাংলাদেশে মোট কয়টি সার কারখানা রয়েছে? 15টি। এর মধ্যে 7টি হচ্ছে বেসরকারি এবং 8টি সরকারি। আর এই সরকারি 8টা সার কারখানা হচ্ছে চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, আশুগঞ্জ ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, TSP কমপ্লেক্স লিমিটেড এবং DAP ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। যমুনা সার কারখানা কোথায় অবস্থিত? এটি জামালপুরে অবস্থিত। যমুনা সার কারখানার বার্ষিক উৎপাদন 5,61,000 মেট্রিক টন। যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। ন্যাচারাল গ্রাস ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া এবং ASP ট্রিপল সুপার ফসফেট সার কারখানা কোথায় অবস্থিত? এটি চট্টগ্রামে অবস্থিত। বেসরকারি খাতে একক বৃহত্তম সার কারখানাটির নাম কর্ণফুলী সার কোম্পানি লিমিটেড। KAFCO কোথায় অবস্থিত? চট্টগ্রামে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।
এটি মূলত অ্যামোনিয়া অথবা ইউরিয়া সার প্রস্তুতের জন্য একটি রপ্তানিমুখী সার কারখানা। কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে? কাফকো গড়ে উঠেছে জাপানের সহায়তায়। কত সালে বাংলাদেশে প্রথম কাগজ কল স্থাপিত হয়? 1953 সালে। চন্দ্রঘোনা কাগজের মিল কোথায় অবস্থিত? কর্ণফুলী নদীর তীরে। কর্ণফুলী পেপার মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বাঁশ। চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ। বাংলাদেশের বড় পেপার মিলস কোনটি? কর্ণফুলী। আর এখানে সবচেয়ে বেশি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বাঁশ। বাংলাদেশের রেয়ন মিল কোথায় অবস্থিত? এটি রাঙামাটিতে অবস্থিত। বাংলাদেশের নিউজ প্রিন্ট মিল অবস্থিত খুলনাতে। এশিয়ার বৃহৎ খুলনা নিউজ প্রিন্ট মিল কত তারিখে বন্ধ হয়? 30 নভেম্বর 2002 সালে। কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহার করা হয়। উত্তরবঙ্গ কাগজ কল পাকশি। আমরা যখন আখ সম্পর্কে পড়ছি আমরা দেখছি যে আখ গবেষণা কেন্দ্র অবস্থিত ঈশ্বরদীতে। ঈশ্বরদী হচ্ছে উত্তরবঙ্গের একটা অঞ্চল। যেহেতু এটা ওই অঞ্চলে আখ বেশি জন্মে, এজন্য উত্তরবঙ্গের কাগজ কল পাকশিতে আখের ছোবড়া বেশি ব্যবহার করা হয়। সবুজ পাট থেকে কাগজের মণ্ড প্রযুক্তির উদ্ভব হয় বাংলাদেশে। বর্তমানে দেশের সর্ববৃহৎ সিমেন্ট কারখানা সাহা সিমেন্ট কারখানা। বাংলাদেশের সবচেয়ে বড় চিনি কল কোনটি? কেরু অ্যান্ড কোং কোম্পানি লিমিটেড বা কুং লিমিটেড। বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কোথায় অবস্থিত? এটি দর্শনাতে অবস্থিত। বাংলাদেশের চিনিকল রয়েছে মোট 15টি। আর এর মধ্যে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী পাবনাতে। দেশের সবচেয়ে পুরনো চিনিকল হচ্ছে নর্থ বেঙ্গল সুগার মিল, যেটি নাটোরে অবস্থিত। বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয় ডেনমার্কে। দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম এমভি বাঙ্গালী। বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক অবস্থিত গজারিয়াতে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় কোন দেশে? মিয়ানমারে। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু হয়? বেক্সিমকো ফার্মা। কোনটি বাংলাদেশের ক্ষুদ্রায়তন শিল্প? চামড়া শিল্প। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গলের চামড়া কী নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং ছাগলের মাংস উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে বাংলাদেশের 95% ছাগলই ব্ল্যাক বেঙ্গল ছাগল। উল্লেখ্য, কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ এলাকায় এই ছাগলের বেশি উৎপাদন হয় বলে এটিকে কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। ফাও এর মতে বাংলাদেশের কত শতাংশ বনভূমি রয়েছে? 10%। অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তর বনভূমি হচ্ছে চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চল। আমরা এখানে খেয়াল করতেছি, আমরা যখন কৃষি সম্পদ সম্পর্কে পড়তেছি অনেকগুলো টপিক কিন্তু এইটার আওতাভুক্ত ছোট ছোট সাব টপিক হিসেবে আছে। যেমন প্রথমত বিভিন্ন ফসলের জাতের নাম, উৎপাদন স্থল, তারপরে চা পড়লাম, সার শিল্প পড়লাম, গ্যাস শিল্প পড়লাম, চিনি শিল্প, মৎস্য শিল্প, এই ধরনের অনেকগুলো শিল্প কিন্তু এটার আওতাভুক্ত আছে এবং এই চ্যাপ্টারটা অনেক বড়। আমি প্রায় এই চ্যাপ্টার থেকে যতগুলো কোশ্চেন আসে সবগুলো কোশ্চেন মিলে আমি 2টা বা 3টা পার্টে ভাগ করে দেব। এগুলো যদি শুনে ফেলেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সম্পর্কে ধারণা আসবে এবং এগুলো মনে থাকবে। যেহেতু কোশ্চেনগুলো প্রায় সময় দেখা যায় রিপিট হয়, আর এগুলো যেহেতু স্থির, এগুলো তো আর পরিবর্তনশীল না। এগুলো মুখস্থ করে ফেললে হুবহু কমন আসার সম্ভাবনা রয়েছে এবং এই টপিকগুলো যখন বিস্তারিত পড়বেন তখন দেখলে মনে পড়বে আচ্ছা এই টপিক থেকেই বেশি কোশ্চেন আসে। বাংলাদেশের বৃহত্তর বনভূমি হলো চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রামে। বাংলাদেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বনাঞ্চল বলা হয়? পার্বত্য বনাঞ্চলকে। চট্টগ্রামের বনাঞ্চলে পাহাড়ি প্রাকৃতিক বনের প্রধান বৃক্ষ হচ্ছে গর্জন। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? বৈলাম গাছ। আর এটা প্রায় 240 ফুট পর্যন্ত উঁচু হয়, অর্থাৎ প্রায় 35 তলা একটা ভবনের সমান। চট্টগ্রাম এবং রাঙামাটির গহীন অরণ্যে পাওয়া যায় এই বৈলাম গাছ। রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় গর্জন গাছ।
মধুপুরের বনকে কী ধরনের বন বলা হয়? পত্রঝরা বন। মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি? শাল। বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি শাল গাছ আছে? ভাওয়াল অঞ্চলে। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল এবং মধুপুরের বনাঞ্চল। বনরিকি এক ধরনের বিড়াল। ম্যানগ্রোভ বন কোনটি? সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম হচ্ছে সুন্দরবন। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি? সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? সুন্দরবন। সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? রায়মঙ্গল। সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত? বলেশ্বর। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? 2400 বর্গ মাইল। সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন 6017 বর্গ মাইল। আমরা এখানে যদি খেয়াল করি, এই অধ্যায়ে টোটাল কোশ্চেন দেখেন 741টি। আমাদের পঞ্চম পাঠ পর্যন্ত পড়া হয়েছে, অর্থাৎ 250টি কোশ্চেন কমপ্লিট করা হয়েছে। পরবর্তীতে আমি আরও 250টি দেব এবং তার পরবর্তী ক্লাসে আরও 250টি, এভাবে হচ্ছে এই ক্লাসটি শেষ করব। ধন্যবাদ সবাইকে। দ্বিতীয় ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটা এখানেই শেষ করলাম।